18 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন, চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 106, ন্যায় বিচার। প্রশ্ন সংখ্যা 29, ন্যায় বিচারের সংজ্ঞা ও অর্থ বিশ্লেষণ করো। সামাজিক ন্যায় বলতে কি বোঝো? বরাদ্দ নম্বর 8, ন্যায় বিচার। রাষ্ট্রচিন্তার জগতে ন্যায় বিচার একটি গুরুত্বপূর্ণ প্রাচীন ধারণা। সুদূর অতীতে গ্রিসের সফিস্ট দার্শনিকদের চিন্তায়, স্টোয়িক দর্শনে, প্লেটো ও অ্যারিস্টটলের রচনায় এবং পরবর্তীকালে উদারনীতিবাদ, মার্ক্সবাদ ও নয়া উদারনীতিবাদে ন্যায় বিচার সম্পর্কিত ধারণার ব্যাখ্যা পাওয়া যায়। 1. সংজ্ঞা। অধ্যাপক বার্কারের মতে লাতিন শব্দ জাস, জুস্টাস বা জুস্টিটিয়া, JUSTIA থেকে জাস্টিস শব্দটির উৎপত্তি হয়েছে। এই লাতিন শব্দের অর্থ হল যুক্ত করা বা সামঞ্জস্য রচনা করা। বার্কারের মতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ক্ষেত্রে এই সামঞ্জস্য রচনার কথা ভাবা হয়। ন্যায় বিচার সমাজের প্রচলিত মূল্যবোধগুলির মধ্যে সংযোগ বা সামঞ্জস্য বিধান করে। বার্কার ন্যায় বিচারকে একটি সমন্বয় সাধনকারী ধারণারূপে উল্লেখ করেছেন। তার মতে রাষ্ট্রের সহায়তায় মানব সম্পর্ককে সুবিন্যস্ত করার নীতি হল ন্যায় বিচার। 2. অর্থ। ন্যায় বিচারের অর্থ ও প্রকৃতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেননি। বস্তুত ন্যায় বিচার একটি আপেক্ষিক নীতি। বিভিন্ন সমাজে ন্যায় বিচারের তত্ত্বকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। ন্যায় বিচার সম্পর্কিত ধারণার সময় বা যুগের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হয়েছে। অতীতে ন্যায় বিচারের ধারণার সঙ্গে বর্তমান যুগে ন্যায় বিচারের ধারণার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এমনকি অতীতে ন্যায় বিচারের ধারণা বর্তমানে অমানবিক ধারণারূপে পরিগণিত হয়েছে। যেমন প্রাচীন গ্রিসে ও রোমে একসময় ক্রীতদাস প্রথা সুপ্রতিষ্ঠিত ছিল, সঙ্গে ন্যায় বিচারের কোনো বিরোধ ছিল না। কিন্তু আধুনিক সভ্য সমাজে এটি একটি জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ। আধুনিক দৃষ্টিভঙ্গি অনুসারে ন্যায় বিচার বলতে ব্যক্তির আচরণের সঙ্গে সমাজের সবার কল্যাণের সামঞ্জস্য বিধান করা বোঝায়। সামাজিক কল্যাণের সঙ্গে ব্যক্তির আচরণের সামঞ্জস্য বিধান হল ন্যায় বিচার। স্বাধীনতার, সাম্য, সৌভ্রাতৃত্বের মধ্য দিয়ে ন্যায় বিচার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে প্রসারিত হলে ন্যায় বিচার সার্থক হয়। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে অর্থনৈতিক শোষণ ও বৈষম্যমুক্ত সমাজে ন্যায় বিচার থাকতে পারে না। একমাত্র সমাজতান্ত্রিক সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হতে পারে। সামাজিক ন্যায়। সামাজিক ন্যায়ের ধারণা অনুযায়ী জনগণের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্যে একটি ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়। সামাজিক ন্যায়ের ধারণার সঙ্গে সামাজিক সাম্যের ধারণাটি ওতপ্রোতভাবে যুক্ত। বৈষম্যমূলক সমাজে কখনো সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। পৃষ্ঠা সংখ্যা 107, প্রশ্ন সংখ্যা 30, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো? প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি? প্রত্যক্ষ গণতন্ত্র যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি শাসন কাজে অংশ নেয় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। গ্রিসের ক্ষুদ্র নগররাষ্ট্রে শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য। প্রত্যক্ষ গণতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল: 1. জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ। প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করেন। কোন প্রতিনিধির মাধ্যমে পরোক্ষভাবে এখানে শাসনকার্য পরিচালিত হয় না। এই কারণে প্রত্যক্ষ গণতন্ত্রকে জনগণের শাসন বলে অভিহিত করা হয়। 2. প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির সাহায্যে শাসনকার্য পরিচালনা। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির সাহায্যে শাসনকার্য পরিচালনা করা হয়। এই প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলি হল যথাক্রমে গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি বা প্রতিনিধি প্রত্যাহার। শাসন কার্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণ যখন ভোটের মাধ্যমে তাদের মতামত জানায় তখন তাকে গণভোট বলা হয়। এছাড়া জনগণ বা নির্বাচক মণ্ডলী যখন নিজেরাই উদ্যোগী হয়ে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয় তখন তাকে গণ উদ্যোগ বলে অভিহিত করা হয়। অন্যদিকে নির্বাচিত হওয়ার পরে কোনো প্রতিনিধি জনগণের মতামত বা নির্দেশ অনুযায়ী কাজ না করলে, জনগণ যখন সংশ্লিষ্ট প্রতিনিধিকে পদচ্যুত বা প্রত্যাহার করে নেয় তখন তাকে পদচ্যুতি বা প্রতিনিধি প্রত্যাহার বলা হয়। বস্তুত প্রত্যক্ষ গণতন্ত্রের উপরিউক্ত পদ্ধতিগুলির মাধ্যমে জনগণ শাসন ব্যবস্থায় প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে সক্ষম হয়। 3. সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠের সম্মিলিত সরকার। প্রত্যক্ষ গণতন্ত্র সরকার হল সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠের সম্মিলিত সরকার। প্রত্যক্ষ গণতন্ত্রের শাসনকার্য পরিচালনার সকলেই সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায়। সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ বলে কোনো বিভাজন এখানে করা হয় না। 4. আমলাতান্ত্রিক মানসিকতা মুক্ত সরকার। প্রত্যক্ষ গণতন্ত্রের সরকার আমলাতান্ত্রিক মানসিকতা থেকে মুক্ত হয়। শাসন কার্যে জনগণের সক্রিয় ও প্রত্যক্ষ অংশগ্রহণ থাকার ফলে এখানে আমলাতন্ত্রের প্রভাব বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকে না। 5. জনগণের দায়বদ্ধতা। প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ নিজেরাই শাসন কার্য পরিচালনা করে এবং শাসন বিষয়ক যাবতীয় কাজকর্মে
দায় দায়িত্ব নিজেরাই বহন করে। কোন রকম প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রত্যক্ষ গণতন্ত্রে না থেকে জনগণ নিজেরাই যাবতীয় দায়িত্ব পালন করে থাকে। 6. স্বৈরাচার মুক্ত সরকার। প্রত্যক্ষ গণতন্ত্রের সরকার যেহেতু জনগণের সরকার, তাই এই ধরনের সরকারের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে না। ক্ষমতার অপব্যবহার, দলতন্ত্র, স্বজনপোষণ, দুর্নীতি ইত্যাদির সম্ভাবনা থেকেও সরকার এখানে মুক্ত থাকে। প্রশ্ন সংখ্যা 31। পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো, অথবা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে তুমি কি বোঝো? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি কি? পরোক্ষ গণতন্ত্র। জন স্টুয়ার্ট মিলের মতে, যে শাসন ব্যবস্থায় সমস্ত জনগণ বা জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতাকে ব্যবহার করে থাকেন, তাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্য। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হচ্ছে: 1. জনগণের পরোক্ষ অংশগ্রহণ। পরোক্ষ গণতন্ত্রে জনগণ সরকারের সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করেন না। এখানে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ পরোক্ষভাবে শাসন কার্যে অংশ নিয়ে থাকে। 2. রাষ্ট্রপতি শাসিত অথবা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত বা মন্ত্রী পরিষদ চালিত হতে পারে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। এক্ষেত্রে রাষ্ট্রপতি দেশের প্রকৃত শাসক হিসেবে কাজ করেন। অন্যদিকে মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক হল মন্ত্রী পরিষদ, কিন্তু এখানে একজন নিয়মতান্ত্রিক শাসকেরও অস্তিত্ব থাকে। এক্ষেত্রে মন্ত্রী পরিষদ বা দেশের প্রকৃত শাসক জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। অন্যদিকে নিয়মতান্ত্রিক শাসক জনগণের প্রতিনিধিদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা উদাহরণ হল ভারত, গ্রেট ব্রিটেন প্রভৃতি। 3. সংখ্যাগরিষ্ঠ সরকার। পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্রে মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থায় আইনসভা নির্বাচিত সদস্যরা এটি নির্দিষ্ট কার্যকালের মেয়াদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করে থাকেন। এই কার্যকালের মেয়াদ শেষ হলে পুনরায় সাধারণ নির্বাচনের ব্যবস্থা করা হয়। অবশ্য বিশেষ কারণে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন দেখা দিতে পারে। 4. প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। পরোক্ষ গণতন্ত্রের সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রথা চালু হয়েছে। 5. জনগণের কাছে দায়বদ্ধতা। পরোক্ষ গণতন্ত্র সরকার তার যাবতীয় কাজকর্মের জন্য নির্বাচক মণ্ডলীর কাছে দায়বদ্ধ থাকে। পৃষ্ঠ সংখ্যা 108। 6. একাধিক দলের উপস্থিতি। পরোক্ষ গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব অপরিহার্য। 7. গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। পরোক্ষ গণতন্ত্রে গণসার্বভৌমিকতা আদর্শকে বাস্তবায়িত করার জন্য গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি প্রভৃতি প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে পারে। প্রশ্ন সংখ্যা 32। প্রত্যক্ষ গণতন্ত্রের গুণ ও দোষ আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির দুটি কারণ লেখো। প্রত্যক্ষ গণতন্ত্রের গুণ। প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা বা গুণের মধ্যে উল্লেখযোগ্য হল: 1. প্রকৃত গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র হল প্রকৃত গণতন্ত্র, কারণ এখানে জনগণ সরাসরি নিজেরাই সমগ্র শাসন ব্যবস্থা পরিচালনা করে। 2. রাজনৈতিক চেতনা বিকাশের সহায়ক। প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে বলে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা ও দেশাত্মবোধের বিকাশ ঘটে। 3. বিপ্লবের সম্ভাবনাহীন। যেহেতু জনগণ নিজেরাই যাবতীয় শাসন কার্য পরিচালনা করে, তাই কোনো বিক্ষোভ বা বিপ্লবের সম্ভাবনা থাকে না। 4. আমলাতন্ত্রের প্রভাবহীন। প্রত্যক্ষ গণতন্ত্রে আমলাতন্ত্রের কোনো প্রভাব দেখা যায় না। ব্যয়বহুল নয়। সাধারণ নির্বাচনের ব্যবস্থা না থাকা এবং শাসন পদ্ধতি সরল প্রকৃতির হওয়ায় প্রত্যক্ষ গণতন্ত্র ব্যয়বহুল নয়। 6. সরল আইন প্রণয়ন পদ্ধতি। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা আইন প্রণয়নের ব্যাপারটি অনেক সহজ সরল হওয়ায় সময়ের অপচয় হয় না। 7. সরকারের স্বৈরাচারিতা প্রতিরোধ। জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলে প্রত্যক্ষ গণতন্ত্রে সরকারের স্বৈরাচারী হওয়ার কোনো আশঙ্কা থাকে না। 8. জনগণের দায়বদ্ধতা বৃদ্ধি। প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশ নেয় বলে দেশ ও সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা ও কর্মনিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পায়। প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ। প্রত্যক্ষ গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। এই ধরনের শাসন ব্যবস্থা নিম্নলিখিত অসুবিধা বা ত্রুটি লক্ষ্য করা যায়। 1. বৃহৎ রাষ্ট্রের পক্ষে অনুপযুক্ত। প্রত্যক্ষ গণতন্ত্র বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে সম্পূর্ণ অনুপযুক্ত। একটি বিশাল দেশে সমস্ত জনগণ একত্রিত হয়ে আইন প্রণয়ন করবে, এমনটা কল্পনা করা কষ্টসাধ্য। মতবিরোধ সৃষ্টি। প্রত্যক্ষ গণতন্ত্র আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে জনগণের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। 3. উপযুক্ত রাজনৈতিক জ্ঞানের অভাব। যেহেতু রাষ্ট্র পরিচালনার মতো জটিল কাজে সবার উপযুক্ত রাজনৈতিক জ্ঞান ও বিচক্ষণতা থাকে না, তাই প্রত্যক্ষ গণতন্ত্রে জনস্বার্থ ক্ষুণ্ণ হবার আশঙ্কা থাকে। 4. জরুরি অবস্থায় অনুপযুক্ত।
প্রত্যক্ষ গণতন্ত্র জরুরি অবস্থার পক্ষে উপযুক্ত নয়। জরুরি অবস্থা যেভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণের দরকার হয়ে পড়ে, সাংবিধানিক জটিলতার জন্য প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব হয় না। কারণ প্রত্যক্ষ গণতন্ত্র সিদ্ধান্ত গ্রহণের জন্য সমগ্র জনগণের রায়ের ভিত্তিতে গণভোটের আয়োজন করতে হয়। এটি একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। 5. অদক্ষ শাসন ব্যবস্থা। প্রত্যক্ষ গণতন্ত্রে বিশৃঙ্খলা দেখা দিতে পারে কারণ রাষ্ট্র পরিচালনায় সমান দক্ষতা সবার থাকে না। উপসংহার: পরিশেষে বলা যায়, প্রত্যক্ষ গণতন্ত্র বস্তুত একটি প্রাচীন গণতান্ত্রিক ব্যবস্থা হলেও এর কিছু গুরুত্ব আছে। এই ধরনের ব্যবস্থার কিছু মৌলিক উপাদান আজও টিকে রয়েছে। এগুলি হলো গণভোট, গণ উদ্যোগ ইত্যাদি। প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির কারণ। প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ হলো বর্তমান রাষ্ট্রের আকৃতির বদল এবং বিপুল জনসংখ্যা বৃদ্ধি প্রত্যক্ষ গণতন্ত্রকে অনুপযুক্ত করে তুলেছে, এবং মানুষের সামাজিক ও অর্থনৈতিক সমস্যা তাদের রাষ্ট্র পরিচালনার বিষয়ে প্রত্যক্ষ গণতন্ত্রের মনোনিবেশে অনাগ্রহী করে তুলেছে। প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির দুটি কারণ। প্রশ্ন সংখ্যা 33। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণগুলি এবং এগুলির গুণাগুণ বা সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ সমূহ। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সংস্থান রাখা হয়েছে। সেই পদ্ধতিগুলি হলো: 1. গণভোট। আইনসভা খসড়া বিলকে আইনে পরিণত করার আগে সম্মতি আদায়ের জন্য জনসাধারণের কাছে পেশ করার পদ্ধতিকে গণভোট বা গণনির্দেশ বলা হয়। এক্ষেত্রে জনসাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভোটের মাধ্যমে আইনসভা খসড়া বিলকে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়, নতুবা তা বাতিল বলে গণ্য হয়। গণভোট সাধারণত 2 রকমের হতে পারে, যেমন: 1. বাধ্যতামূলক এবং 2. ঐচ্ছিক গণভোট। যে ক্ষেত্রে আইনসভায় গৃহীত আইনের খসড়া বিলকে জনসাধারণের সম্মতির জন্য পাঠানো হয় তাকে বাধ্যতামূলক গণভোট আখ্যা দেওয়া হয়। অন্যদিকে যে ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক ভোটদাতাদের আবেদন আইনসভার কোনো খসড়া বিলকে জনগণের সম্মতির জন্য গণভোটে পেশ করা হয় তাকে ঐচ্ছিক গণভোট বলে। 2. গণ উদ্যোগ। যে ক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত আইনসভা কোনো বিষয় আইন প্রণয়নে অসমর্থ হয়, সেক্ষেত্রে জনগণ যদি নিজেরা উদ্যোগী হয়ে পৃষ্ঠা সংখ্যা 109 সেক্ষেত্রে জনগণ যদি নিজেরা উদ্যোগী হয়ে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণয়নের ব্যবস্থা নেয় তাকে গণ উদ্যোগ বলা হয়। গণ উদ্যোগ সাধারণত 2 রকম হতে পারে: 1. সুগঠিত এবং 2. অগঠিত। যেক্ষেত্রে ভোটদাতারা নিজেরাই কোনো আইনের সম্পূর্ণ খসড়া প্রস্তাব তৈরি করে সেক্ষেত্রে তাকে সুগঠিত গণ উদ্যোগ নামে অভিহিত করা হয়। অন্যদিকে যে ক্ষেত্রে কোনো অসম্পূর্ণ খসড়া প্রস্তাবকে ভোটদাতারা সম্পূর্ণ করার জন্য আইনসভাকে অনুরোধ করে সেক্ষেত্রে তাকে অগঠিত গণ উদ্যোগ বলা হয়। 3. গণ অভিমত। স্ট্রংয়ের বক্তব্য অনুসারে গণ অভিমত কথাটির অর্থ হল জনগণের আদেশ। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কোনো রাজনৈতিক বিষয়ে জনগণের মতামতকে গ্রহণকে গণ অভিমত বলা হয়। গণভোট এবং গণ অভিমতের মধ্যে পার্থক্য হল, কোনো আইন সংক্রান্ত প্রস্তাবের ক্ষেত্রে গণভোট নেওয়া হয়, অন্যদিকে রাজনৈতিক দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জনগণের মতামত নেওয়ার জন্য গণ অভিমত গ্রহণ করা হয়। 4. পদচ্যুতি। গণতান্ত্রিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ পদ্ধতি হল পদচ্যুতি। এই পদ্ধতির মাধ্যমে নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত কোনো জনপ্রতিনিধিকে তার জনস্বার্থ বিরোধী কাজের জন্য নির্দিষ্ট কার্যকাল শেষ হওয়ার আগেই পদচ্যুত করা যেতে পারে। উপসংহার: পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের উপরিউক্ত যেসব প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের কথা উল্লিখিত হলো তা কিন্তু কয়েকটি শর্তের উপর নির্ভর করে। এই শর্তগুলির মধ্যে রয়েছে রাষ্ট্রের আয়তন, রাজনৈতিক অভিজ্ঞতালব্ধ সচেতন ও শিক্ষিত জনসাধারণ, ক্ষুদ্র জনসমষ্টি ইত্যাদি। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের গুণাগুণ। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণে যেমন কিছু গুণ বা সুবিধা রয়েছে তেমনি বেশ কিছু দোষ বা অসুবিধা রয়েছে। 1. গুণ বা সুবিধা। 1. রাজনৈতিক চেতনা বৃদ্ধি। গণতান্ত্রিক দেশে শাসন কার্যে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাওয়া যায় বলে জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। 2. জনস্বার্থ বিরোধী পদক্ষেপ প্রতিরোধ। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণে অস্তিত্ব বজায় থাকলে সরকারের পক্ষে জনস্বার্থ বিরোধী কাজ করা সম্ভব হয় না। সরকারের যাবতীয় কাজকর্ম এক্ষেত্রে জনগণের সম্মতিক্রমে পরিচালিত হয়। 3. গণতান্ত্রিক নীতি বাস্তবায়নের সহায়তা। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে জনসাধারণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের প্রয়োজনীয় কর্তব্য পালনে সজাগ করে দিয়ে গণতান্ত্রিক নীতি ও আদর্শে বাস্তবায়নে সহায়তা করে থাকে। 4. জনস্বার্থ রক্ষা। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ফলে জনস্বার্থের প্রতি দৃষ্টি রেখে সরকারি নীতি নির্ধারণ করা হয়। 5. স্বৈরাচার রোধ। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ চালু থাকলে শাসকের স্বৈরাচার রোধ করা সম্ভব হয় বলে অনেকে মনে করেন, কারণ স্বৈরাচারী প্রতিনিধিকে নির্ধারিত কার্যকাল শেষ হওয়ার আগেই পদচ্যুত করার ক্ষমতা জনগণের হতে থাকে। 2. দোষ বা অসুবিধা। জনবহুল রাষ্ট্রের পক্ষে অকার্যকারী
জনবহুল রাষ্ট্রে ভোটদাতার সংখ্যা বিপুল হওয়ায় এখানে কোনোভাবেই প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণকে কার্যকর করা যায় না। 2. রাজনৈতিক জ্ঞানের অভাবে ব্যর্থতা। জটিল রাজনৈতিক সমস্যাবলীর সুষ্ঠু সমাধানের জন্য যে ধরনের রাজনৈতিক জ্ঞান ও দূরদর্শিতা থাকার দরকার তা জনসাধারণের মধ্যে দেখা যায় না। এই কারণে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের সাফল্য সম্পর্কে সন্দেহ থেকে যায়। 3. সুষ্ঠুভাবে আইন প্রণয়ন অসম্ভব। অনেকে মনে করেন প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের দ্বারা জনগণ অহেতুক আইনসভা কাজকর্মে হস্তক্ষেপ করে বলে সবার পক্ষে সুষ্ঠুভাবে আইন প্রণয়নে কাজ করা সম্ভব হয় না। 4. জরুরি অবস্থা অকার্যকর। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ জরুরি অবস্থায় দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে কার্যকরী নয়। 5. গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী। রাষ্ট্রবিজ্ঞানীদের অভিমত হলো অনেক সময় স্বার্থান্বেষী নেতৃবৃন্দের দ্বারা জনগণ বিপথে চালিত হয়। সেই ক্ষেত্রে জনকল্যাণের নামে যেসব আইন প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় তা গণতান্ত্রিক আদর্শে পরিপন্থী হয়ে পড়ে। 6. জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা হ্রাস। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ চালু থাকার ফলে জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা হ্রাস পায় বলে অনেকে মনে করেন। এই ব্যবস্থার ফলে জনপ্রতিনিধিদের মধ্যে এই ধরনের ভ্রান্ত ধারণা সৃষ্টি হয় যে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, জনগণের সিদ্ধান্তে চূড়ান্ত। প্রশ্নের সংখ্যা 34। একনায়কতন্ত্র উদ্ভবের কারণ কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একনায়কতন্ত্র উদ্ভবের কারণ। একনায়কতন্ত্র উদ্ভবের কারণ হলো 1. রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা। 2. গণতন্ত্রের প্রতি জনগণের উদাসীনতা। 3. সৎ এবং বলিষ্ঠ নেতৃত্বের অভাব এবং 4. সাম্রাজ্যবাদী চক্রান্ত। একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য। একনায়কতন্ত্রের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি হলো 1. সর্বশক্তিমান রাষ্ট্র। একনায়কতন্ত্রে ব্যক্তি জীবনের সমগ্র দিকে নিয়ন্ত্রণ হলো সর্বশক্তিমান রাষ্ট্র। রাষ্ট্র এখানে সর্বাত্মক এবং সর্বশক্তিমান। 2. এক দল এক রাষ্ট্র এক নায়ক। একনায়কতন্ত্রে এক দল এক রাষ্ট্র এক নায়কের অস্তিত্ব বর্তমান থাকে। হিটলারের আমলে জার্মানির স্লোগান ছিল এক জাতি এক রাষ্ট্র এক নায়ক। হিটলারের নাৎসি দল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব জার্মানিতে স্বীকৃত ছিল না। 3. বিরোধী জনমতের অস্তিত্বহীনতা। একনায়কতন্ত্রে বিরোধী মতবাদ বলে কিছু থাকে না। একনায়কের বিরোধী নেতাদের রাষ্ট্রদ্রোহিত অভিযোগে বিচারের প্রহসনের দ্বারা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে স্তব্ধ করে দেওয়া হয়। পৃষ্ঠা সংখ্যা 110। 4. সাম্রাজ্যবাদ ও যুদ্ধবাদের জন্মদাতা। একনায়কতন্ত্র সাম্রাজ্যবাদ ও যুদ্ধবাদের জন্ম দেয়। মুসোলিনি আন্তর্জাতিক শান্তিকে কাপুরুষের স্বপ্ন বলে অভিহিত করেছিলেন। তার বক্তব্য ছিল যে স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন কাম্য, পুরুষের কাছে যুদ্ধও তেমনি কাম্য। 5. মিথ্যা প্রচারক। একনায়কতন্ত্রের প্রচার মূলত মিথ্যার উপর ভিত্তি করে তৈরি হয়। একনায়ক নিজে অত্যাচারী ভাবমূর্তিকে নিরন্তর মিথ্যা প্রচারের মাধ্যমে জনকল্যাণকর বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। 6. ব্যক্তি স্বাধীনতা বিরোধী। একনায়কতন্ত্রে কোন রকম ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করা হয় না। 7. গুপ্তচর বাহিনীর উপস্থিতি। একনায়কতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল দক্ষ গুপ্তচর বাহিনীর অস্তিত্ব। এই গুপ্তচর বাহিনী বিরোধী পক্ষকে নিধনের কাজে ব্যবহৃত হয়। মুসোলিনি আমলে কালো কুত্তা বাহিনী, ব্ল্যাক শার্ট এবং হিটলারের আমলে গেস্টাপো হল একনায়কতন্ত্রের গুপ্তচর বাহিনীর উল্লেখযোগ্য উদাহরণ। 8. প্রহসনমূলক বিচার ব্যবস্থা। একনায়কতন্ত্রটি মৌলিক বৈশিষ্ট্য হল প্রহসনমূলক বিচার ব্যবস্থা। এখানে বিচারের কাজকর্ম একনায়কের নির্দেশে চালিত হয়। 9. রাষ্ট্র ও সরকারের অভিন্নতা। একনায়কতন্ত্রে রাষ্ট্র ও সরকার অভিন্ন। ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের বিখ্যাত উক্তি হল আমি রাষ্ট্র, আই অ্যাম দ্য স্টেট। 10. সরকারি আইন ও নীতির কঠোরতা। একনায়কতন্ত্রে সরকারি আইন ও নীতিকে কঠোরভাবে প্রয়োগ করা হয়, কোন রকম শৈথিল্য বরদাস্ত করা হয় না। প্রশ্নের সংখ্যা 35। আব্রাহাম লিঙ্কনের মত অনুযায়ী গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞা। আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। লিঙ্কনের দেওয়া সংজ্ঞা অনুসারে জনগণের শাসন বলতে বোঝায় জনগণ হলো সমগ্র শাসন ব্যবস্থা মূল উৎস। অন্যদিকে জনগণের দ্বারা পরিচালিত শাসন বলতে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। এছাড়া জনগণের জন্য শব্দটির অর্থ হল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আপামর জনগণের কল্যাণের জন্য নিয়োজিত। গণতন্ত্রের ভবিষ্যৎ। রাষ্ট্রচিন্তা আদর্শ শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রের স্থান সবার উপরে। প্রাচীন গ্রিসের সাম্য স্বাধীনতার দাবিতে যে গণতান্ত্রিক ধারণা উন্মেষ হয়েছিল, আধুনিক একবিংশ শতাব্দীতে তা এক মহান আদর্শে রূপান্তরিত হয়েছে। 1. গণতন্ত্রের সংকট। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে বিংশ শতাব্দীতে গণতান্ত্রিক ধ্যান ধারণা পূর্ণ বিকাশ ঘটে। আধুনিক যুগকে এই কারণে গণতান্ত্রিক যুগ বলে অভিহিত করা হয়।
অবশ্যই বিংশ শতাব্দীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে গণতন্ত্র এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হয়। জার্মানি ও ইতালির দুই রাষ্ট্রনায়ক যথাক্রমে হিটলার ও মুসোলিনি গণতান্ত্রিক আদর্শকে ধ্বংস করার জন্য নাৎসিবাদী ও ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রবর্তন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও ইতালির পরাজয় ঘটলেও নাৎসিবাদ ও ফ্যাসিবাদের পরিসমাপ্তি ঘটেনি। এই সময় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে নয়া নাৎসিবাদ এবং নয়া ফ্যাসিবাদের আবির্ভাব ঘটে। 2. গণতন্ত্রের অপূর্ণতা। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে গণতন্ত্র এখনো তার পূর্ণতা লাভ করতে পারেনি। গণতন্ত্র সম্পর্কে মানুষের যে প্রত্যাশা তা এখনো অপূর্ণ থেকে গেছে। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচলিত রাজনৈতিক ও সামাজিক সাম্য অর্থহীন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় সম্পদ এখানে মুষ্টিমেয় ধনী ব্যক্তির করায়ত্ত। এর ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। 3. গণতন্ত্রের বিকল্পই গণতন্ত্র। তবে প্রশ্ন হলো, জনগণের শাসন হিসেবে গণতন্ত্রের কি কোনো বিকল্প আছে? অনেকে বলেন যে গণতন্ত্রের প্রতি বিশ্বাস হারানো জনগণের প্রতি বিশ্বাস হারানোর সমর্থন। বার্নসের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ত্রুটি অস্বীকার করা যাবে না। একথা সত্যি, তবে এর জন্য প্রাচীন পরিত্যক্ত শাসন ব্যবস্থাগুলোকে আঁকড়ে ধরে থাকা ঠিক নয়। এই কারণে আজও গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র। 4. গণতন্ত্রের অগ্রগতি। গণতন্ত্র আধুনিক একবিংশ শতাব্দীতে তার জনপ্রিয়তা হারায়নি। সাম্প্রতিককালে নয়া উদারনৈতিক গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক ধ্যান ধারণাকে নতুন খাতে প্রবাহিত করেছে। বর্তমান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় কাজকর্মে জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। নাগরিক বা পুর সমাজে কাজকর্ম বেড়ে চলেছে। গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে নাগরিক সচেতনতা অধিকতর মাত্রায় সম্প্রসারিত হচ্ছে। 5. তৃতীয় বিশ্বে গণতন্ত্র। উন্নত দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলির সমস্যা এবং উন্নয়নশীল দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলির সমস্যা এক নয়। বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের গণতান্ত্রিক পরিবেশকে এই কারণে মেলানো যায় না। দারিদ্র্য, অশিক্ষা, অস্বাস্থ্য, লিঙ্গ বৈষম্য, কুসংস্কার, দুর্নীতি ইত্যাদি কারণে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দুনিয়ায় গণতান্ত্রিক দেশগুলি এখনো গণতন্ত্রের সুফল অর্জন করতে পারেনি। বিশ্বায়ন ও উদার অর্থনীতি প্রচলনের ফলে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে আর্থিক সচ্ছলতা এখনো মুষ্টিমেয় অভিজাত শ্রেণী করায়ত্ত থেকে গেছে। এর ফলে গণতন্ত্র ও গণতান্ত্রিক পদ্ধতি বিপুল সংখ্যক সাধারণ মানুষের কাছে তেমন কোনো সুফল পৌঁছে দিতে পারেনি। তবু একথা বলা যায় যে জনগণের ন্যায্য দাবি আদায়ে গণ আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণে গণতান্ত্রিক পরিবেশে কোনো বিকল্প নেই। অদূর ভবিষ্যতে নিরক্ষরতা, অজ্ঞতা, অশিক্ষা, দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হয়ে উন্নয়নশীল গণতান্ত্রিক বিশ্বের জনগণ একদিন নিশ্চিত উন্নত গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে সমান তালে পা মিলিয়ে এগিয়ে যাবে।